হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর কি ক্লাসরুম। আজকে আমরা আলোচনা করবো ক্লাস 8 চ্যাপ্টার 6 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশের তৃতীয় টপিক চরমপন্থী রাজনীতির উদ্ভব। আমরা যদি দেখি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে 1885 খ্রিস্টাব্দে এবং এই জাতীয় কংগ্রেস দুটি আদর্শ বা দুটি দলে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। এবং এই নরমপন্থীরা প্রথম 2 দশক জাতীয় কংগ্রেস পরিচালনা করছিল, কিন্তু কি এমন প্রয়োজন হলো যে চরমপন্থী রাজনীতি উদ্ভব হলো, সেটা আমরা একটু দেখি। এই চরমপন্থী রাজনীতির উদ্ভবে প্রথম কারণ হচ্ছে আবেদন নিবেদন নীতি ব্যর্থ। এই নরমপন্থীরা ব্রিটিশ শাসনকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করতেন, এমনকি এই ব্রিটিশ শাসককে এরা বিধির বিধান বলেও মনে করতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা নিজেদের নরমপন্থাকে অবলম্বন করে আবেদন নিবেদন নীতির মাধ্যমে এরা নিজেদের দাবি দাওয়াকে ব্রিটিশদের কাছে পেশ করতেন। কিন্তু আমরা যদি দেখি, এদের অধিকাংশ দাবি দাওয়াই ব্রিটিশ শাসক মেনে নিতেন না বা কোথাও এদের দাবি দাওয়াকে গুরুত্ব দিতেন না, তাই অধিকাংশ এদের দাবি দাওয়াই কিন্তু ব্যর্থ হতো। তো সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু চরমপন্থী রাজনীতির উদ্ভব হলো, যে এদের দাবি দাওয়াকে কিন্তু অধিকাংশ মেনে না নেওয়ার কারণেই বা অধিকাংশ দাবি দাওয়া এদের বাস্তবায়িত না হওয়ার কারণেই কিন্তু চরমপন্থী রাজনীতির উদ্ভব হলো। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক সংকট। কোনো সংগঠন যদি পরিচালনা করতে হয় বা কোনো সংগঠন যদি চালাতে হয়, তার জন্য অর্থ প্রয়োজন। এই যদি দেখি আমরা, জাতীয় কংগ্রেস পরিচালনার জন্য নরমপন্থীদের অর্থ প্রদান করত বিভিন্ন জমিদাররা, কিন্তু একটা সময় পর এই জমিদাররা কিন্তু আর অর্থ প্রদান করলো না। তার ফলে কি হলো, এই নরমপন্থী অর্থনৈতিক সংকটের মধ্যে পড়লো। এমনকি এদের সাথে সাধারণ মানুষের তেমনভাবে যোগাযোগ না থাকায় কি হতো না, এরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ পাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এদের ছিল না। তার ফলে কি হলো, এরা একদম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেল। তার ফলে কি হলো না, চরমপন্থী রাজনীতি কিন্তু একটা উদ্ভব দেখা দিল। তৃতীয় হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই জাতীয় কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বা মতবিরোধ ছিল। যেমন বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা নিয়ে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল ও ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মধ্যে একটা বিবাদ ছিল। এমনকি মহারাষ্ট্রে পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণ নিয়েও কিন্তু গোপালকৃষ্ণ গোখলে, নরমপন্থী নেতা, এবং চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলকের মধ্যেও একটা কিন্তু বিবাদ ছিল। তো এ থেকে বোঝা যায় এদের মধ্যে একটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। তার ফলেও কিন্তু এই চরমপন্থী রাজনীতি উদ্ভব হলো। এবার আমরা দেখে নেব যে নরমপন্থীদের নিষ্ক্রিয়তা কিভাবে স্পষ্ট হয়। এদের তো নিষ্ক্রিয়তা ছিলই, কোনো সক্রিয়তা তেমনভাবে ছিলই না, কিন্তু এই নিষ্ক্রিয়তাটা কিভাবে স্পষ্ট হলো আমরা একটু দেখে নিই। লর্ড কার্জনের বিভিন্ন প্রশাসনিক সংস্কার মধ্য দিয়েই এই নরমপন্থীদের নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়েছে। আমরা যদি দেখি, 1899 খ্রিস্টাব্দে লর্ড কার্জন কলকাতার পৌরসভা নির্বাচিত সদস্যের সংখ্যা তিনি কমিয়ে দেন। আরেকটা 1904 তিনি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে দেন। হ্যাঁ, আরেকটা সংবাদপত্রের এই স্বাধীনতা খর্ব করাটা ব্যাপারটা কি আমি একটু বলি। সংবাদপত্রে তিনি একটা আইন করলেন যে কোনো সংবাদপত্র কি করতে পারবে না, কোনো ব্রিটিশ বিরোধী কোনো সংবাদ ছাপাতে পারবে না। ফলে সংবাদপত্রের এই স্বাধীনতা কিন্তু তিনি হরণ করেছিলেন আইনের মাধ্যমে। তৃতীয় হচ্ছে, তিনি বাংলা ভাগ করার একটা পরিকল্পনা করছেন। তো এ থেকেই এই নরমপন্থীদের নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়। এবং এই যে তিনি প্রশাসনিক সংস্কারগুলো করেছিলেন ভারত বিরোধী, এগুলো সাধারণত ভারত বিরোধী, আমাদের কাছে ভারত বিরোধী এই সংস্কারগুলো, যে প্রশাসনিক সংস্কারগুলো করেছিলেন, এই ভারত বিরোধী সংস্কার দেখে চরমপন্থীরা থাকতে পারলেন না। কিন্তু যখনই ভারত বিরোধী লর্ড কার্জন বিভিন্ন প্রশাসনিক সংস্কার করলেন, তখনই কি হলো, এই চরমপন্থীরা প্রতিবাদ বিভিন্ন গড়ে তুললেন। আমরা যদি দেখি, ঔপনিবেশিক সরকার এই ভারতীয়দেরকে পৌরসীন জাতি বলে উল্লেখ করেছে। তো সেখানে চরমপন্থীরা কোথাও এটা মেনে নিতে পারেনি। তার ফলে তারা বিভিন্ন পৌরাণিক যে অতীতের যে পৌরাণিক বিভিন্ন ব্যক্তিরা ছিলেন বা চরিত্র ছিলেন, সেই সব চরিত্র নিয়ে এরা কিন্তু জাতীয় আদর্শ কিন্তু গড়ে তুলেছিলেন। যেমন মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক কি করেছিলেন না,
শিবাজি উৎসব শিবাজি উৎসব কিন্তু তিনি চালু করেছিলেন। এই শিবাজি উৎসবের কারণ যদি দেখি, শিবাজি উৎসব তিনি কেন চালু করেছিলেন। আমরা জানি যে দক্ষিণ ভারতে শিবাজির একটা সাম্রাজ্য বা শিবাজি একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেই শিবাজি যে দেশপ্রেম, শিবাজির মধ্যে দেশপ্রেম ছিল, পুরুষত্ব ছিল এবং তার মধ্যে বীরত্ব ছিল। তো সেটাকেই সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই তিনি কিন্তু শিবাজি উৎসব চালু করেছিলেন। এই চরমপন্থীরা বিভিন্ন আখড়া, ব্যায়ামগার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে বিভিন্ন কুস্তি খেলা, ব্যায়াম শেখানো কিন্তু হতো বিভিন্ন তরুণ তাজাদেরকে। বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ কিন্তু তাদেরকে শেখানো হতো। তো ঠিক আছে, আমরা দেখে নেব তারপর সুরাট অধিবেশন, যেখানে পাকাপাকিভাবে বা আনুষ্ঠানিকভাবে এই নরমপন্থী এবং চরমপন্থীর বিচ্ছেদ ঘটেছে। এই 1907 খ্রিস্টাব্দে কি হলো না, এরা আমরা জানি যে জাতীয় কংগ্রেস প্রতি বছর একটা করে অধিবেশন করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে কিন্তু নরমপন্থীরা পুনায় অধিবেশন করবে বলে ঠিক করেছে, কিন্তু পুনায় যেহেতু চরমপন্থীরা শক্তিশালী, তার জন্য তারা কি করলো, সেই অধিবেশনটা সুরাটে ডেকেছে বা সুরাটে ডাকার প্রস্তাব তারা দিয়েছে। তো সুরাটে এই অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থীর কিন্তু দ্বন্দ্ব লেগে যায় এবং সেই দ্বন্দ্ব থেকে তারপর সুরাট অধিবেশন শেষ হলো। বা সেই দ্বন্দ্ব থেকে দ্বন্দ্ব হচ্ছিল, কিন্তু সেই দ্বন্দ্ব অবস্থা শেষ হয়ে সুরাট অধিবেশন শেষ হলো। কিন্তু তারপরেও এই যে এত দ্বন্দ্ব, এত কিছু থেকেও কিন্তু নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং চরমপন্থী বালগঙ্গাধর তিলক তখন চেয়েছিলেন যে এই নরমপন্থী এবং চরমপন্থীদেরকে ঐক্যবদ্ধ রাখতে। কিন্তু যখন ফিরোজ শাহ মেহতা চরমপন্থীদের বাদ দিয়ে একেবারে এলাহাবাদে নিজেরা যখন অধিবেশন করলে, তখন থেকেই কিন্তু এরা বা নরমপন্থী এবং চরমপন্থী একেবারে বিচ্ছেদ ঘটে গেল বা আলাদা হয়ে গেল। দেখা গেল নরমপন্থী চরমপন্থী বিভিন্ন মতাদর্শ বা গড়ে উঠলেও জাতীয় কংগ্রেসের মধ্যে, কিন্তু তেমনভাবে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিচ্ছেদ হয়নি। কিন্তু এই সুরাট অধিবেশন থেকে 1907 সুরাট অধিবেশন থেকেই কিন্তু এই চরমপন্থী এবং নরমপন্থীর বিচ্ছেদ ঘটে গেল। আমরা যদি দেখি চরমপন্থী অনেকগুলো নেতা ছিল, তার মধ্যে আমরা দেখব বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাবি কিন্তু চরমপন্থীদের নেতাগুলো নেতা বেশি ছিল আর কি। যদি দেখি তিনজনের নাম খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাল বাল পাল। লাল হচ্ছে লালা লাজপত রায়, যিনি পাঞ্জাবের ছিলেন। বাল হচ্ছে বাল গঙ্গাধর তিলক, যিনি মহারাষ্ট্রের ছিলেন। পাল হচ্ছে বিপিন চন্দ্র পাল, যিনি বাংলার ছিলেন। তো ঠিক আছে, আজকে আলোচনা এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।